the ovary হচ্ছে production of ova and endocrine function হচ্ছে synthesis of ovarian hormones. তাহলে এই যে ফিমেল রিপ্রোডাকশনটা কিভাবে হচ্ছে, একটা মান্থলি সেক্সুয়াল সাইকেলে যে কোনো একটা ওভারি থেকে একটা ওভাম ডিসচার্জ হয় কোথায়, অ্যাবডোমিনাল বা পেরিটোনিয়াল ক্যাভিটিতে। এই যে আগের ছবিতে দেখো, এটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, এটা পেরিটোনিয়াম দিয়ে দেখো কাভার করা আছে। তাহলে অ্যাবডোমিনাল ক্যাভিটিও বলতে পারো তোমরা, পেরিটোনিয়াল ক্যাভিটিও বলতে পারো। তাহলে একটা ওভাম হচ্ছে ডিসচার্জ হচ্ছে অ্যাবডোমিনাল বা পেরিটোনিয়াল ক্যাভিটিতে নিয়ার দ্য ফিমব্রিয়েটেড এন্ড অফ দ্য ফেলোপিয়ান টিউব। তারপর সেই ফেলোপিয়ান টিউবের ফিমব্রিয়া সেই ওভামটাকে পিক আপ করে নিয়ে কনভে করে হচ্ছে ইউটেরাসে। আচ্ছা, যদি এটা ফার্টিলাইজেশন হয়, এখানে দেখো ফার্টিলাইজেশন হচ্ছে কোথায়, ফার্টিলাইজেশন হচ্ছে এই যে এখানে জাইগোট ফর্মেশন হচ্ছে, মানে তোমাদের ফেলোপিয়ান টিউবে হচ্ছে ফার্টিলাইজেশন হচ্ছে। যদি ফার্টিলাইজেশন হয় তাহলে এটা গিয়ে ইমপ্ল্যান্টেশন হবে এই ইউটেরাইন ওয়ালে। ইমপ্ল্যান্টেশন হওয়ার পরে এখান থেকে ফিটাস, ফিটাল মেমব্রেন এবং প্লাসেন্টা তৈরি হবে, আলটিমেটলি একটা বেবি ডেভেলপ করবে। আর যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে এই ডিসচার্জিং ওভামটা ইউটেরিয়ান লেয়ার সহ শেডিং আউট হয়ে যাবে, এটা শেডিং আউট হয়ে যাবে। তাহলে এই যে ওভাম প্রোডাকশন অফ ওভাম থেকে এই যে একটা বেবি ডেভেলপমেন্ট অফ দ্য বেবি, এই পুরোটাই হচ্ছে ফিমেল রিপ্রোডাকশনের অংশ। ঠিক আছে, তাহলে দ্য প্রিন্সিপাল অর্গান যদি জিজ্ঞেস করা হয় ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, তাহলে আমরা বলবো ওভারিস, ফেলোপিয়ান টিউব, ইউটেরাস অ্যান্ড ভ্যাজাইনা, অ্যান্ড এর সাথে ইনক্লুড হয় এক্সটার্নাল জেনিটালিয়া বা ভালভা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ফাংশনাল অ্যানাটমিতে পড়তে হবে যে উজেনেসিস। উজেনেসিসটা কি? উজেনেসিস তোমরা যেমন স্পারম্যাটোজেনেসিস পড়েছো, উজেনেসিসও সেরকম, ফর্মেশন অ্যান্ড ম্যাচুরেশন অফ দ্য ওভা। তাহলে তোমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে স্পারম্যাটোজেনেসিসে শুরু হয়েছিল কখন? পিউবার্টিতে। একটা যে স্পারম্যাটোগোনিয়া ফিমেল টেস্টিসে থাকতো সেটা পিউবার্টিতে গিয়ে ডেভেলপমেন্ট হয়, কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান এটা একটু অন্যরকম। এটা হচ্ছে এখানে দেখো ফিমেল ফিটাসে ওভারি একটা জার্মিনাল ইপিথেলিয়াম দিয়ে কভার করা থাকে। এই যে জার্মিনাল ইপিথেলিয়াম থেকে যে প্রাইমোর্ডিয়াল ওভা সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট হয়ে ওভারিয়ান কর্টেক্সে চলে আসছে। ওভারিয়ান কর্টেক্সে এসে এখানে ওভারিয়ান স্ট্রোমা থেকে কিছু স্পিন্ডল সেল, যেটাকে আমরা বলি গ্র্যানুলোসা সেল, সেটা এটাকে সারাউন্ড করে থাকে। যখন এই প্রাইমারি উসাইটটা, এই যে প্রাইমোর্ডিয়াল ওভাটা মাইটোসিসের মাধ্যমে প্রাইমারি উসাইট তৈরি হয়, এই প্রাইমারি উসাইটটা যখন গ্র্যানুলোসা সেল দিয়ে কভার হয় তখন সেটাকে আমরা বলি প্রাইমোর্ডিয়াল ফলিকল। এই ফিটাল ওভারিতে এই প্রাইমোর্ডিয়াল ফলিকল হিসেবেই থাকে। তারপরে বার্থের সময়ও সেটা প্রাইমোর্ডিয়াল ফলিকল থাকে আনটিল পিউবার্টি। এটাই হচ্ছে ডিফারেন্স। এই যে প্রাইমোর্ডিয়াল ফলিকল, এটা দেখো, এটা হচ্ছে এখানে তো দুই ধরনের, মানে দুইটা মিওসিস হয়, মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2। তাহলে যখন এই যে উগোনিয়াগুলো এই যে জার্ম সেল থেকে, জার্মিনাল ইপিথেলিয়াম থেকে উগোনিয়াগুলো আসে ওভারিয়ান কর্টেক্সে, সেখান থেকে প্রাইমারি উসাইট ফর্মেশন হচ্ছে। প্রাইমারি উসাইটটা যখন গ্র্যানুলোসা সেল দিয়ে কভার্ড হচ্ছে সেটাকে আমরা বলছি প্রাইমোর্ডিয়াল ফলিকল। তাহলে যে উগোনিয়ামটা আসলো ডিউরিং ফিটাল ডেভেলপমেন্ট অফ মিওসিস 1 বিগিনস বাট স্টপস ইন প্রোফেজ 1। এই যে আমরা এখন ফলিকলটা বাদ দিয়ে শুধু উসাইটটার কথা চিন্তা করি। উগোনিয়ামটা কি হলো? প্রাইমারি উসাইট হলো মাইটোসিসের মাধ্যমে, সেটা হচ্ছে মিওসিস 1 শুরু করে এবং মিওসিস 1 এর যে প্রোফেজ 1 থাকে সেটাতে মানে স্টপ হয়ে থাকে আনটিল পিউবার্টি পর্যন্ত। তাহলে আফটার পিউবার্টি প্রাইমারি উসাইট কমপ্লিট মিওসিস 1 which produces a secondary oocyte and that may or may not divide again. তাহলে এই যে প্রাইমারি উসাইটটা সেটা হচ্ছে পিউবার্টিতে এসে ডিভিশন হয়ে এটা
কি করে সেকেন্ডারি উসাইট আর ফার্স্ট পোলার বডি ফর্মেশন করে মিওসিস 1টা কমপ্লিট করে জাস্ট বিফোর ওভুলেশন। তাহলে এই সেকেন্ডারি উসাইটটা হচ্ছে ওভুলেটেড হয়। ওভুলেটেড হওয়ার পরে সে কি করে আবার মিওসিসটা শুরু করে সে আবার স্টপ করে কোথায় এই দেখো আফটার secondary oocyte and first polar body is ovulated হওয়ার পরে after fertilization meiosis 2 resumes। যদি ফার্টিলাইজেশন হয় তখন সে মিওসিস 2টা শুরু করে, আর না হলে এই যে এটা মিওসিস 1 এ এটা সেকেন্ডারি উসাইট হিসেবে শেড আউট হয়ে যায়। ফার্টিলাইজেশন হলে এটা কি হবে the oocyte splits into ovum and second polar body। এই ওভামটা যখন স্পার্মের সাথে ইউনাইট করে তখন জাইগোট ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে ওজেনেসিস শুরু হচ্ছে ফিটাল লাইফে, সেটা অ্যাট দ্য পিউবার্টিতে কিছু চেঞ্জ হচ্ছে, আফটার ফার্টিলাইজেশনে সেই চেঞ্জটা কমপ্লিট হচ্ছে। এখানেই হচ্ছে স্পার্মেটোজেনেসিসের সাথে ওজেনেসিসের ডিফারেন্স। ঠিক আছে, এখানেও সেটা দেখিয়েছে যে বিফোর বার্থ এখানে একটা ডিপ্লয়েড উগোনিয়াম আছে যেটা মাইটোটিক ডিভিশনের মাধ্যমে প্রাইমারি উসাইট হলো। এখানে কমপ্লিশন অফ মিওসিস 1 অ্যান্ড অনসেট অফ মিওসিস 2 হচ্ছে এই যে পিউবার্টিতে এসে এটা সেকেন্ডারি উসাইট এন্ড ফার্স্ট পোলার বডি ফর্মেশন করলো। সেকেন্ডারি উসাইটটা ওভুলেশন হলো, ওভুলেশন হওয়ার পরে সে যখন ইউনাইট করবে স্পার্মের সাথে তখন হচ্ছে এটা মিওসিস 2 কমপ্লিট করবে এবং জাইগোট ফর্মেশন করবে। ঠিক আছে, তাহলে ওজেনেসিসের ক্রাইটেরিয়াগুলো কি? ওজেনেসিস শুরু হচ্ছে বিফোর বার্থ। এই যে আগে আমরা দেখলাম যে জার্মিনাল ইপিথেলিয়াম থেকে যে উগোনিয়ামগুলো বা প্রাইমোরিয়াল ওভাগুলো আসছে, এখানে যতগুলা এই ফিটাল লাইফে যতগুলা ওভাম আসবে সেটা হচ্ছে 7 মিলিয়নের মতো। এই যে এটা একটা হচ্ছে ফিক্সড নাম্বার, তাইলে নো নিউ ওভা আর ফর্মড আফটার বার্থ। আফটার বার্থে কিন্তু কোনো ওভা ফর্মেশন হবে না, যা হওয়ার ফিটাল লাইফেই হবে। তারপরে কি হচ্ছে ফিটাল ওভারিজ কন্টেইন ওভার 7 মিলিয়ন অফ প্রাইমোরিয়াল ফলিকল। অ্যাট বার্থে এসে এই 7 মিলিয়নটা কি হচ্ছে 2 মিলিয়ন হয়ে যাচ্ছে। 2 মিলিয়নের মধ্যে আবার 50% বা 1 মিলিয়ন হচ্ছে ভায়াবল। তাহলে 1 মিলিয়ন আন্ডারগো মিউটিক ডিভিশন এট দ্য টাইম অফ বার্থ বাট ডাজ নট কমপ্লিট and halted at prophase stage until puberty। তাহলে এটা যে আমরা বললাম যে prophase stage এ এসে এটা স্টপ হয়ে থাকবে। at puberty তে এই 1 মিলিয়নটা কত হচ্ছে 3 লাখের মতো। just before every ovulation first meiotic division completed, ওই যে প্রাইমারি oocyte থেকে সেকেন্ডারি oocyte তৈরি হচ্ছে। তাহলে কমপ্লিট সেল ডিভিশন occur when a sperm penetrate the oocyte, তখন কমপ্লিট হচ্ছে। আর ডিউরিং রিপ্রোডাক্টিভ লাইফে একজন ওমেন কয়টা ওভাম ম্যাচিওরড ওভাম এক্সপেল করতে পারে 400 থেকে 500। একটা রিপ্রোডাক্টিভ ফিমেল রিপ্রোডাক্টিভ লাইফ হচ্ছে 13 ইয়ার্স থেকে 46 ইয়ার্স। এর মধ্যে প্রতি মাসে একটা করে ম্যাচিওর ওভাম এক্সপেল হবে, আর বাকিগুলা কি হবে অ্যাট্রেশিয়া হয়ে যাবে। আচ্ছা, আমরা বলেছিলাম যে ফিমেল রিপ্রোডাক্টিভ লাইফটা হচ্ছে একটা ফিমেল সেক্সুয়াল সাইকেলের মধ্যে দিয়ে সাইকেলের মাধ্যমে এটা মেনটেন হয়। তাহলে ফিমেল সেক্সুয়াল সাইকেলটা কি? মান্থলি rhythmical changes in the rate of secretion of the female hormones and corresponding physical changes in the ovary and other sexual organ। তাহলে এটা হচ্ছে একটা মান্থলি রিদমিক্যাল চেঞ্জেস, প্রত্যেক মাসে মাসে এই চেঞ্জটা হবে। এটার কি কি চেঞ্জ হচ্ছে? এটা চেঞ্জ হচ্ছে রেট অফ সিক্রেশন অফ দ্য ফিমেল হরমোন। কি কি হরমোন কাজ করছে এখানে? যেমন মেইলের একটা হেয়ারকি ছিল হরমোনের, ফিমেলেরও একটা হেয়ারকি আছে। যেমন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন আসছে কোত্থেকে? হাইপোথ্যালামাস থেকে। তারপর সেই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা কি করছে? অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করলে সেখান থেকে গোনাডোট্রপিক
হরমোন রিলিজ হচ্ছে, যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড লুটিনাইজিং হরমোন। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড লুটিনাইজিং হরমোন কোথায় কাজ করছে? ওভারিতে গিয়ে কাজ করছে। ওভারিতে গিয়ে কাজ করলে সেখান থেকে কি হচ্ছে? ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন সিক্রেশন হচ্ছে। আচ্ছা, আর কি চেঞ্জ হচ্ছে? একটা প্রথম চেঞ্জটা হচ্ছে ফিমেল সেক্সুয়াল সাইকেলে রেট অফ সিক্রেশন অফ ফিমেল হরমোন। 2 নাম্বার চেঞ্জ হচ্ছে চেঞ্জেস ইন দ্য ওভারিজ, যেটাকে আমরা বলি ওভারিয়ান সাইকেল। আরেকটা চেঞ্জ হয় কোথায়? ইউটেরাসে, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াল অর মিনস্ট্রুয়াল সাইকেল। এই যে ফিমেল সেক্সুয়াল সাইকেল, সেটাকে লেস অ্যাকিউরেটলি মিনস্ট্রুয়াল সাইকেলে বলা হয়, কিন্তু আসলে মিনস্ট্রুয়াল সাইকেল বা এন্ডোমেট্রিয়াল সাইকেল আমরা বলি যেটা, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামে যেটা হচ্ছে ইউটেরাসে, সেটাকে আমরা বলবো এন্ডোমেট্রিয়াল অর মিনস্ট্রুয়াল সাইকেল। তাহলে একটা ফিমেল সেক্সুয়াল সাইকেলের রেজাল্ট কি? এই যে তিনটা চেঞ্জ হলো, এই তিনটা চেঞ্জের জন্য কি রেজাল্ট হচ্ছে? There are two significant results. Number one, only a single ovum is normally released from the ovaries each month, and thereby only a single fetus can grow. And the uterine endometrium is prepared for implantation of the fertilized ovum. এটা আমরা নেক্সটে পড়বো এন্ডোমেট্রিয়াল সাইকেলটা। তাহলে একটা ফিমেল সেক্সুয়াল সাইকেলে একটা ওভাম তৈরি হচ্ছে, যেটার মাধ্যমে একটা সিঙ্গেল ফিটাস তৈরি হতে পারে, আর হচ্ছে ইউটেরাসে সেই প্রেগনেন্সির জন্য বা ইমপ্ল্যান্টেশন ফার্টিলাইজার ওভামের জন্য এন্ডোমেট্রিয়ামকে প্রিপেয়ার করাটাই হচ্ছে আলটিমেট রেজাল্ট অফ ফিমেল সেক্সুয়াল সাইকেল। আচ্ছা, এরপরে হচ্ছে ওভারিয়ান সাইকেল। ওভারিয়ান সাইকেলটা কি? ওভারিয়ান সাইকেল হচ্ছে দ্য পিরিয়ডিক ম্যাচুরেশন অফ এ গ্রুপ অফ প্রাইমোর্ডিয়াল ফলিকলস, ovulation, formation of corpus luteum, and its degeneration constitute a cyclical changes in the ovary is called ovarian cycle. তাহলে ওভারির মধ্যে যে সাইক্লিক্যাল চেঞ্জটা হচ্ছে মান্থলি, সেটাই হচ্ছে ওভারিয়ান সাইকেল। তাহলে এখানে কি কি চেঞ্জ হয় সেটা আমরা পড়বো। এরপরে হচ্ছে কি কি ফেজ থাকে ওভারিয়ান সাইকেল? একটা হচ্ছে ফলিকুলার ফেজ, আরেকটা হচ্ছে লুটিয়াল ফেজ। এই যে একটা ফিমেল সেক্সুয়াল সাইকেল হচ্ছে এভারেজ 28 ডেজ। এই যে এখান থেকে 0 থেকে 28 ডেজ, তার মধ্যে এই প্রথম 14 ডেজ হচ্ছে ফলিকুলার ফেজ এন্ড সেকেন্ড 14 ডেজ হচ্ছে লুটিয়াল ফেজ, মাঝখানে ওভুলেশন হচ্ছে। তাহলে ফলিকুলার ফেজটা কি? এই যে প্রাইমোর্ডিয়াল ফলিকল তৈরি হয়েছিল বিফোর বার্থ, সেই প্রাইমোর্ডিয়াল ফলিকল অ্যাট পিউবার্টিতে কি হচ্ছে? যখন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশন হচ্ছে, সেই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা কোথায় গিয়ে কি করছে? স্টিমুলেট করছে অ্যান্টেরিয়র পিটুইটারিকে। অ্যান্টেরিয়র পিটুইটারি ক্রিয়েট করছে লুটিনাইজিং হরমোন অ্যান্ড ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করে? 6 থেকে 12টা 6 to 12 প্রাইমোর্ডিয়াল ফলিকলকে গ্রো করা শুরু করে। সেটা হচ্ছে তার মধ্যে থেকে আলটিমেটলি একটা ম্যাচিউরড হয় অ্যান্ড সেটা থেকে ওভুলেশন হয়। তাহলে প্রাইমোর্ডিয়াল ফলিকলটা যখন ফলিকল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন হয়, তখন এই প্রাইমোর্ডিয়াল ফলিকলের চারপাশে তো কি ছিল? ওয়ান লেয়ার অফ গ্র্যানুলোসা সেল ছিল। যখন ফলিকল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন হচ্ছে, তখন এই গ্র্যানুলোসা সেলগুলো আরো কিছু লেয়ার তৈরি হয় বা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম তৈরি হচ্ছে। এখানে প্রথমে কিউবয়েডাল ইপিথেলিয়াম থাকে, এরপরে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম তৈরি হয়, মানে মাল্টি লেয়ার্ড হয়ে যায় গ্র্যানুলোসা সেলটা। এই গ্র্যানুলোসা সেলের চারপাশে সেকেন্ড লেয়ার অফ একটা সেল তৈরি হয়, যেটাকে আমরা বলি থিকা সেল। থিকা সেল দুইটা লেয়ার, থিকা এক্সটার্না অ্যান্ড থিকা ইন্টারনা। এই যে গোলাপিটা, এটা হচ্ছে থিকা সেল। থিকা এক্সটার্নাটা কি করে? থিকা এক্সটার্নাটা করছে কর্টেক্স ফর্মেশন করছে ফলিকলে, আর থিকা ইন্টারনা কি করছে? সে মানে পরে সিক্রেশন করবে ইস্ট্রোজেন। তাহলে কি হলো? এই যে গ্র্যানুলোসা সেলের মাল্টি লেয়ার যে গ্র্যানুলোসা সেল, সেগুলো কি করে? কিছু ফ্লুইড সিক্রেশন করে। এই যে ফ্লুইডগুলো সিক্রেশন দেখা যাচ্ছে, ফ্লুইড সিক্রেশন করে। এই ফ্লুইডগুলো যখন কোয়ালেস করে একটা অ্যান্ট্রাল তৈরি করে, তখন সেই ফলিকলটাকে আমরা বলি অ্যান্ট্রাল ফলিকল। তাহলে প্রাইমোর্ডিয়াল ফলিকলটা প্রথমে প্রাইমারি ফলিকল হয়, তারপরে অ্যান্ট্রাম ফলিকল হলো। এই অ্যান্ট্রাম ফলিকলের মধ্যে যে ফ্লুইডটা থাকে, সেটা হচ্ছে রিচ ইন ইস্ট্রোজেন।
তারপরে কি হচ্ছে, এই যে বিফোর ওভুলেশন এই ফলিকল স্টিমুলেটিং হরমোনের সাথে লুটিনাইজিং হরমোন সিক্রেশন হয়। লুটিনাইজিং হরমোন অ্যান্ড ফলিকল স্টিমুলেটিং হরমোন যখন সাইনার্জিস্টিক্যালি কাজ করে, তখন এই ফলিকলটা অনেক বেশি গ্রোথ হয়। একটা ফলিকলের অনেক বেশি গ্রোথ হয়, বাকিগুলো অ্যাথলেটিক হয়ে যায়। এইটা যখন এটা যে ফলিকলটার গ্রোথ হচ্ছে সেটাকে আমরা গ্রাফিয়ান ফলিকল বা টারশিয়ারি ফলিকল বলি। তাহলে এখানে এই যে এটা হচ্ছে করোনা রেডিয়াটা, এটা কুমুলাস সুফুরাস সেল, গ্রানুলোসা সেল যেটা সারাউন্ড করে থাকছে ওভামকে, সেটা সেকেন্ডারি ওভাম ওসাইটকে, সেটাকে আমরা বলছি কুমুলাস উফুরাস। তাহলে এই যে বিফোর ওভুলেশন লুটিনাইজিং হরমোন সার্চ হচ্ছে। লুটিনাইজিং হরমোন সার্চ 36 to 48 আওয়ার্স আগে লুটিনাইজিং হরমোনের একটা শার্প রাইজ হয়, যেটার জন্য ওভুলেশন হয়। এটার মেকানিজমটা আমরা একটু পরে পড়বো। তাহলে হচ্ছে এই গ্রাফিয়ান ফলিকল থেকে এই যে কুমুলাস উফুরাস সেল সহ ওভুলেশন হয়ে যাচ্ছে। এই যে প্রাইমর্ডিয়াল ফলিকল থেকে ওভুলেশনের আগ পর্যন্ত এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ফলিকুলার ফেজ। আচ্ছা, ওভুলেশন হয়ে গেল। ওভুলেশন হওয়ার পরে কি থাকলো, এখানে গ্র্যানুলোসা সেলের কিছু লেয়ার থাকলো, থিকা সেলের লেয়ার থাকলো, সেগুলো কি হয়, চেঞ্জ হয়ে যাচ্ছে লুটিন সেল, একটা ইয়েলোইশ অ্যাপিয়ারেন্স হয়। এখানে লিপিড ফিল্ড কিছু সেল তৈরি হয় যেটা ইয়েলোইশ কালার দেয়। সেটা কি করে, তৈরি করে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। বিফোর 2 days মানে 28 days সাইকেল, তাহলে 26 ডেতে এটা কি হয়, এই ইনভলিউশন হয়ে যায়, এই লুটিন সেলগুলা ইনভলিউশন হয়ে এটা অ্যাট্রেটিক হয়ে যায়, ডিজেনারেশন হয় এবং অ্যাট্রেটিক হয়ে যাচ্ছে। এই যে ওভুলেশনের পরের থেকে যে ফেজটা, সেটাকে আমরা বলছি লুটিয়াল ফেজ। তাহলে ওভারিয়ান সাইকেলের কয়টা ফেজ, দুইটা ফেজ, ফলিকুলার ফেজ অ্যান্ড লুটিয়াল ফেজ। এর মাঝখানে কি হয়, ওভুলেশন হয়। তাহলে সামারি করতে গেলে কি হয়, ওভারিয়ান সাইকেলের অ্যাবাউট এভরি 28 days কোনো ড্রপ ইন হরমোন, that is follicle stimulating hormone and luteinizing hormone, causes primordial follicles 6 to 12 primordial follicles to begin to grow in the ovaries. Only one of these growing follicle become fully matured and ovulates on the 14th day of the cycle. During growth of the follicle, mainly estrogen is secreted. আমরা বলেছিলাম যে গ্র্যানুলোসা সেল, সেই গ্র্যানুলোসা সেলগুলো হচ্ছে estrogen secretion করে। After ovulation, corpus luteum, the secretory cell secretes both progesterone and estrogen. And after another 2 weeks, corpus luteum degenerates, estrogen and progesterone level falls, and menstruation begins. A new ovarian cycle then follows. তাহলে এই যে 28 days সাইকেলের পরে আবার একটা নতুন ওভারিয়ান সাইকেল শুরু হয়। এরপরে হচ্ছে ওভুলেশন। ওভুলেশনটা কি, ওভুলেশনের ডেফিনেশন কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা যদি না পারো তাহলে ম্যাডামরা খুবই রাগ করেন। এক্সামিনার যেই হোক, উনি ওভুলেশনের ডেফিনেশনটা জানতে চান। তাহলে ইট ইজ দ্য প্রসেস by which distended Graafian follicle ruptures and the ovum surrounded by the cumulus sulfurous cells is discharged from the ovary into the abdominal cavity. It is the process by which distended Graafian follicle ruptures and the ovum surrounded by the cumulus sulfurous cell is discharged from the, এখানে কিন্তু অনেকে সিক্রেটেড বলো, ওভাম কিন্তু সিক্রেটেড হবে না, ডিসচার্জ অথবা এক্সপেলড কিছু একটা বলতে হবে। এখানে সিক্রেশন হবে না, কিন্তু ডিসচার্জ ফ্রম দ্য ওভারি ইনটু দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি অর পেরিটোনিয়াল ক্যাভিটি, যেটা মনে থাকে সেটাই। তাহলে জিজ্ঞেস করা হয় যে ওভুলেশন কখন হচ্ছে। যদি 28 days হয় একটা সাইকেলে, তাহলে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার 14 days পরেই বলতে পারি আমরা যে 14 days আফটার মেনস্ট্রুয়েশন। কিন্তু সবার সাইকেল তো একরকম থাকে না, সেজন্য এখানে এটা কাউন্ট করার জন্য আমরা এইভাবে বলতে পারি, ইট অকার্স 14 ± 1 days
বিফোর দ্য অনসেট অফ দ্য ফার্স্ট ডে অফ দ্য নেক্সট মেনস্ট্রুয়েশন। এই যে এই ছবিটা দেখো, এই যে 28 ডেজ, এখানে হচ্ছে ফলিকুলার ফেজ, এটা হচ্ছে লুটিয়াল ফেজ। তাহলে এই যে ফলিকুলার ফেজ, লুটিয়াল ফেজটা কিন্তু এই যে ওভুলেশন হলো পরের 14 ডেজ কিন্তু কনস্ট্যান্ট, এখানে কর্পাস লুটিয়াম তৈরি হচ্ছে, এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু এই যে ইনভ্যারিয়েবল হয় কোনটাই, এটা হচ্ছে এই ফলিকুলার ফেজটা, কারণ এক একজনের ফলিকুল ম্যাচুরেশন হতে সময় লাগে এক এক রকম, কারো 13 দিন, কারো 14 দিন, কারো 15 দিন, সেজন্য আমরা 14 প্লাস মাইনাস 1 ডেজ বলি। ঠিক আছে, তাহলে ফলিকুলার ফেজটা ভ্যারি করতে পারে, কিন্তু লুটিয়াল ফেজটা কনস্ট্যান্ট, এটা কিন্তু জিজ্ঞেস করা হয় পরীক্ষায়। তাহলে মেকানিজম অফ ওভুলেশনের মধ্যে কি আসছে, দ্য রেট অফ সিক্রেশন ইজ ইনক্রিজড অ্যাবাউট 2 days অফ ওভুলেশন। অনেক বইতে লেখা আছে 36 বা 48 ডেজ। তাহলে রিচ টু দ্য পিক লেভেল অফ অ্যাবাউট 16 আওয়ার্স বিফোর এলএইচ সার্জ। এই যেখানে আমরা ছবিটা দেখি, এখানে দেখো ওভুলেশনের আগে এই যে নীলটা হচ্ছে ব্লু কালার, যেটা সেটা হচ্ছে লুটিনাইজিং হরমোন। তাহলে এটা হচ্ছে 48 to 36 আওয়ার্স আগে এটা সিক্রেশন হওয়া শুরু হয়। এটা হচ্ছে পিক হচ্ছে 16 আওয়ার্স আগে ওভুলেশনের। ঠিক আছে, এখানে ফলিকুল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন হয়, কিন্তু লুটিনাইজিং হরমোনের তুলনায় কম। তারপর কি হচ্ছে, ফলিকুল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন ইজ অলসো ইনক্রিজড। FSH and LH act synergistically to cause rapid swelling of the mature follicle. Progesterone secretion is increased and estrogen secretion decreased. তাহলে এই যে দেখো এখানে এটা হচ্ছে এই যে প্রথমে যখন আমাদের এখানে ফলিকুল স্টিমুলেটিং হরমোন এন্ড লুটিনাইজিং হরমোন যখন সিক্রেশন হওয়া শুরু হয়েছিল, তখন দেখো এখানে ইস্ট্রোজেন কিন্তু যে ফলিকুলার ফেজে সিক্রেশনটা বেশি ছিল। এইটা হচ্ছে এই যে মার্কিংটা, এটা হচ্ছে ওভুলেশন। তাহলে ওভুলেশনের আগে ইস্ট্রোজেন সিক্রেশন বেশি ছিল, ওভুলেশন হলো ইস্ট্রোজেন সিক্রেশনটা কমে গেল। কিন্তু এখানে দেখো প্রোজেস্টেরনের ক্ষেত্রে যে ফলিকুলার ফেজে প্রোজেস্টেরন সিক্রেশন নাই বললেই চলে, জিরোর কাছাকাছি। তারপরে সেটা ওভুলেশনের পরে দেখো বেড়ে গেল অনেক, কারণ কর্পাস লুটিয়াম ফর্মেশন হয়েছে, কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন সিক্রেশন হচ্ছে। তাহলে এখানে যে ফলিকুল ওভুলেশনের জন্য কি হচ্ছে, যে ফলিকুল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এখানে ফলিকুল স্টিমুলেটিং হরমোন ওভুলেশনের আগে বাড়ে 2 to 3 ফোল্ড, কিন্তু লুটিনাইজিং হরমোন সিক্রেশন বাড়ছে 6 to 10 ফোল্ড। তারপরে ওভুলেশন হয়ে যাওয়ার পরে এখানে এই যে দেখো প্রোজেস্টেরন সিক্রেশন, কর্পাস লুটিয়াম, এই যে দুইটাই কমে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে পোস্টুলেটেড মেকানিজম অফ ওভুলেশন কিভাবে হচ্ছে, আমরা তো এর আগে দেখলাম যে ওভারি থেকে ওভুলেশন, ফলিকুলগুলো গ্রো করা শুরু করে, ম্যাচিওর হয়, ওভুলেশন হয়। কিন্তু ওভুলেশনে লুটিনাইজিং হরমোন এলএইচ সার্জের দরকারটা কি, সেই পোস্টুলেটেড মেকানিজমটা হচ্ছে এটা। তাহলে যখন এলএইচ হরমোন সার্জ হচ্ছে, তখন এলএইচ হরমোনটা কি করতে পারে, যে থিকা সেল বা গ্র্যানুলোসা সেলকে ফলিকুলার স্টেরয়েড হরমোন বা প্রোজেস্টেরন সিক্রেটিং সেল হিসেবে কনভার্ট করে। কনভার্ট করার জন্য সেই প্রোজেস্টেরনটা কি করে, থিকা সেল থেকে প্রোটিওলাইটিক এনজাইম বা কোলাজেনেজ নামে একটা এনজাইম, সেটা সিক্রেশন করে। এই কোলাজেনেজ এনজাইমটা ডাইজেস্ট করে যে কর্টেক্সটাকে, থিকা এক্সটার্নাটা তো ক্যাপসুল তৈরি করছে, সেটাকে উইক করে ফেলে ফলিকুলার ওয়ালটাকে উইক করে, এবং এখানে যে একটা স্টিগমা তৈরি হয়েছিল, ওয়াল উইক হওয়ার জন্য একটা স্টিগমা তৈরি হয়, সেই স্টিগমাটাকেও ডিজেনারেশন করে। আর এদিকে কি হচ্ছে, কিছু নিউ ব্লাড ভেসেল গ্রো করে প্রোজেস্টেরনের জন্য, যের জন্য ফলিকুলার হাইপারেমিয়া হয়, আর প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হয়। এই প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে, ভেসোডাইলেশন করে। ভেসোডাইলেশন হওয়ার জন্য কি হয়, প্লাজমা ট্রান্সজুডেশন ইনটু দ্য ফলিকুল। তাহলে ফলিকুলার ভেতরে ফ্লুইড যখন এন্ট্রি করে, ফলিকুলার সোয়েলিং হচ্ছে। এই ফলিকুলার সোয়েলিং অ্যান্ড উইকেন্ড অফ দ্য ফলিকুলার ওয়াল এবং ডিজেনারেশন অফ দ্য স্টিগমা আলটিমেটলি কি করছে, ফলিকুলার রাপচার করছে, যার ফলে ইভাজিনেশন অফ দ্য ওভাম হচ্ছে।
আমরা বলেছিলাম যে কুমুলাস সুফুরাস সেল সহ ওভামটা এক্সপেলড হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটিতে। তাহলে এর ভেতরে যে মেকানিজম সেটা হচ্ছে এটা। আচ্ছা, আমরা বলেছি যে ফিমেল সেক্সুয়াল সাইকেলে ওভারির যে চেঞ্জ হয় সেটাকে আমরা বলি ওভারিয়ান সাইকেল। ওভারিয়ান সাইকেল মধ্যে কি আছে? ফলিকুলার ফেজ এন্ড লুটিয়াল ফেজ, আর মাঝখানে হচ্ছে ওভুলেশন। তাহলে সবসময় যে ওভুলেশন হবে প্রত্যেকটা সাইকেলে এমন কিন্তু না। যখন ওভুলেশন হবে না, ওভুলেশন ফেলস টু অকার ডিউরিং সেক্সুয়াল সাইকেল, সেটাকে আমরা বলবো অ্যান ওভুলেটরি সাইকেল। অ্যান ওভুলেটরি সাইকেলে কি হয়? নো ওভাম ইজ রিলিজ ফ্রম দ্য ওভারি। যদি ওভারি থেকে যদি ওভাম রিলিজড না হয়, তাহলে তো আমাদের এই লেয়ারগুলো থাকছে না কর্পাস লুটিয়াম তৈরি হওয়ার জন্য। তাহলে কি হচ্ছে? কোনো কর্পাস লুটিয়ামও তৈরি হবে না অ্যানোভুলেটরি সাইকেলে। কর্পাস লুটিয়াম তৈরি না হলে কিন্তু প্রোজেস্টেরন তৈরি হবে না। তাহলে কি হচ্ছে? নো কর্পাস লুটিয়াম ইজ ফর্মড, নো অর লিটল ইফেক্টস অফ প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন কন্টিনিউ টু কজ গ্রোথ। ওই যে গ্র্যানুলোসা সেল থাকছে বা থিকা সেল থেকে ইস্ট্রোজেন তৈরি হচ্ছে, কিন্তু কর্পাস লুটিয়াম ফর্মেশন না হওয়ার জন্য কি হচ্ছে? প্রোজেস্টেরন তৈরি হচ্ছে না। তাহলে এটা কখন কখন হতে পারে? এটা ফার্স্ট 12 to 18 months আফটার মেনার্কি। মেনার্কি হচ্ছে ফার্স্ট অনসেট অফ মেনস্ট্রুয়েশন। তাহলে মেনার্কির প্রথম 12 to 18 মান্থসে অ্যানোভুলেটরি সাইকেল থাকতে পারে। বিফোর দ্য অনসেট অফ মেনোপজ। মেনোপজ হচ্ছে কমপ্লিট সিজেশন অফ মেনস্ট্রুয়েশন। তাহলে এই মেনোপজের আগেও অ্যানোভুলেটরি সাইকেল থাকতে পারে। আর ডিউরিং ইউজ অফ কন্ট্রাসেপটিভ পিলস, যখন কন্ট্রাসেপটিভ পিল ইউজ করে ফিমেলরা, তখনও অ্যানোভুলেটরি সাইকেল হতে পারে। এখন হচ্ছে ডিটারমিনেশন অফ ওভুলেশন। এটা তো আমাদের নর্মালি দরকার হয় না, কিন্তু এখন তো অনেক ট্রিটমেন্ট বের হয়েছে যেগুলা দরকার হয়। ইনফার্টিলিটি ট্রিটমেন্টে ডিটারমিনেশন করতে হয় অনেক সময়। তাহলে কিভাবে আমরা ডিটারমিন করব? এ রাইজ ইন দ্য বেসাল বডি টেম্পারেচার। মর্নিং টেম্পারেচার যদি 0.5 to 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে, তাহলে আমরা বুঝবো যে সেই টাইমটাতে ওভুলেশন হয়েছে। এটা কার জন্য? প্রোজেস্টেরন সিক্রেশনের জন্য হয়। স্লাইট লোয়ার অ্যাবডোমিনাল পেইন হতে পারে। যে সাইটে ওভুলেশন হবে সেই সাইটটাতে স্লাইট লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়। কেন হয়? এখানে হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটিতে ডিসচার্জ হয়, সেখানে তো ওভামের সাথে সাথে কিছু ফ্লুইডও ডিসচার্জ হয়, সেজন্য সেখানে পেরিটোনিয়াল ইরিটেশন হয়। পেরিটোনিয়াল ইরিটেশনের জন্য হচ্ছে অ্যাবডোমিনাল পেইন হতে পারে। ওভুলেশন ব্লিডিং অর ডিসচার্জ। ওই যে ওভুলেশনের সাথে কিছু ফ্লুইড ডিসচার্জ হতে পারে বা সামান্য ব্লিডিংও হতে পারে। আরেকটা হচ্ছে এ শার্প রাইজ ইন প্রোজেস্টেরন লেভেল। ওভুলেশনের পরে কর্পাস লুটিয়াম ফর্মেশন হয়, সেজন্য আমরা যদি প্রোজেস্টেরন লেভেলটা ব্লাডে মেজার করি, দেখা যাবে যে সেখানে শার্প রাইজ হয়েছে প্রোজেস্টেরন লেভেলে। এছাড়া সিক্রেটরি প্যাটার্ন অফ এন্ডোমেট্রিয়াম। আমরা যদি এন্ডোমেট্রিয়াল টিস্যু নিয়ে বায়োপসি করি, তাহলে দেখা যাবে যে সেখানে সিক্রেটরি প্যাটার্নটা কিরকম? এই যে ফার্নিং প্যাটার্ন হয়। আমরা যদি আন্ডার মাইক্রোস্কোপ দেখি, দেখা যায় এরকম ফার্ন লিফ অ্যাপিয়ারেন্স, যেটা সেরকম হচ্ছে। ফার্নের পাতা যেরকম দেখো সেরকম। অথবা সার্ভাইকাল মিউকাস নিয়ে যদি দেখি আমরা, তখন দেখা যায় এরকম স্টিকি একটা সার্ভাইকাল মিউকাস থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে এন্ডোমেট্রিয়াল সাইকেল, যেটা হচ্ছে ইউটেরাসে এন্ডোমেট্রিয়ামে যে চেঞ্জটা হচ্ছে সেটাকে আমরা বলছি এন্ডোমেট্রিয়াল সাইকেল। এন্ডোমেট্রিয়াল সাইকেলটা কয়টা ফেজ? 3টা ফেজ: প্রলিফারেটিভ ফেজ, সিক্রেটরি ফেজ অ্যান্ড মেনস্ট্রুয়াল ফেজ। এই যে দেখো, যদি আমরা 28 ডেজ ধরি একটা সাইকেল, তাহলে প্রথম 5 ডেজ হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, এই পর্যন্ত হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। তারপরে কি হচ্ছে? প্রলিফারেটিভ ফেজ, যে 5 to 14 ডেজ, সেটা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ। আর 14 to 28 ডেজ হচ্ছে সিক্রেটরি ফেজ। তাহলে এটাকে যদি আমরা ওভারিয়ান সাইকেলের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে যে ফার্স্ট 28 ডেজ সাইকেলের ফার্স্ট 14 ডেজ ছিল আমাদের ফলিকুলার ফেজ। তার মানে মেনস্ট্রুয়াল ফেজ অ্যান্ড প্রলিফারেটিভ ফেজ দুইটাই কিন্তু হচ্ছে ফলিকুলার ফেজ যখন চলবে ওভারিতে তখন।
আর এই সিক্রেটরি ফেজটা হচ্ছে ওভারিতে যখন লুটিয়াল ফেজ চলবে তখন। ঠিক আছে, এই কম্পারিজনটা জিজ্ঞেস করা হয় যে এখানে দেখো এই যে ইউটেরাইন সাইকেল এটা, আর এটা হচ্ছে ওভারিয়ান সাইকেল। এই যে এই লাইনটা হচ্ছে ওভুলেশন। এখানে দেখো এই যে এখানে মেনস্ট্রুয়াল ফেজ, মেনস্ট্রুয়েশন দেখাচ্ছে, আর এটা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ, আর এটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের সিক্রেটরি ফেজ। তাহলে এই যে মেনস্ট্রুয়াল ফেজ অ্যান্ড menstrual phase and proliferative phase দেখো follicular phase এ ইনক্লুড হয়েছে। আর এই যে লুটিয়াল ফেজটা এটা হচ্ছে সিক্রেটরি ফেজ। তাহলে এন্ডোমেট্রিয়ামে কি কি চেঞ্জ হচ্ছে? এন্ডোমেট্রিয়ামে দেখো প্রথমে হচ্ছে আমরা মেনস্ট্রুয়েশনের সময় কি হচ্ছে, এন্ডোমেট্রিয়াল যে সুপারফিশিয়াল লেয়ার এন্ডোমেট্রিয়ামে সেগুলো শেডিং হয়ে যাচ্ছে। শেডিং হয়ে যাওয়ার জন্য এখানে কি হচ্ছে, কিছু যে বেজাল লেয়ারটা থাকছে সেখানে কিছু যে গ্ল্যান্ডুলার সেল থাকছে, তার সারাউন্ডিং এ কিছু ইপিথেলিয়াল সেল থাকে, যেগুলো শেডিং হয়ে যাচ্ছে। কিছু গ্ল্যান্ডুলার সেল থাকছে, তার সারাউন্ডিং এ যে ইপিথেলিয়াল সেলগুলো থাকে সেগুলোর প্রলিফারেশন হয়। তাহলে প্রলিফারেটিভ ফেজটাকে যেহেতু এটা ফলিকুলার ফেজের সাথে কোইনসাইড করে ওভারির, তাহলে সেই সময় ফলিকুলার ফেজ থেকে কি হচ্ছিল, ইস্ট্রোজেন সিক্রেশন হচ্ছিল। তাহলে এই প্রলিফারেটিভ ফেজটাকে আমরা ইস্ট্রোজেন ফেজও বলতে পারি। তাহলে প্রলিফারেটিভ ফেজে কি হচ্ছে, এটাকে আমরা এটা জিজ্ঞেস করা হয় যে প্রলিফারেটিভ ফেজ কোন হরমোনের ইনফ্লুয়েন্সে হচ্ছে। প্রলিফারেটিভ ফেজ হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের ইনফ্লুয়েন্সে হচ্ছে। এটার ডিউরেশনটা কত? ডিউরেশন হচ্ছে 10 to 11 days। তাহলে এখানে এন্ডোমেট্রিয়াল কি কি চেঞ্জ হয়? এই যে প্রলিফারেশন, এন্ডোমেট্রিয়াল যে গ্ল্যান্ডগুলো থাকে বা স্ট্রোমাল সেলগুলো থাকে সেগুলার রিইপিথেলিয়ালাইজেশন হয়। যেমন এই যে প্রলিফারেশন হয়ে দেখো বড় হয়েছে একটু গ্ল্যান্ডগুলা। তাহলে proliferation of stromal cells and epithelial cells, this is called reepithelialization। তারপরে কি হচ্ছে, এই যে থিকনেসটা দেখো এটা থেকে এখানে বেড়েছে, তাহলে ইনক্রিজ থিকনেস অফ দ্য এন্ডোমেট্রিয়াম, যেটা হচ্ছে 3 to 5 মিলিমিটার হয় এখানে থিকনেসটা। তারপরে গ্রোথ অফ এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলা, এই যে গ্ল্যান্ডগুলা সেগুলা হচ্ছে গ্রোথ হচ্ছে, আর নিউ ব্লাড ভেসেলস তৈরি হচ্ছে, গ্রোথ অফ নিউ ব্লাড ভেসেলস। তাহলে ব্লিডিং এর সময় সুপারফিশিয়াল লেয়ারগুলো শেড আউট হয়ে যাচ্ছিল। এখানে গ্ল্যান্ডের কিছু স্ট্রোমাতে যে গ্ল্যান্ডগুলো থাকছে এবং তার চারপাশে যে ইপিথেলিয়ালগুলো থাকছে, ইস্ট্রোজেন হরমোনের ইনভলভমেন্টে সেটা কি হচ্ছে, এখানে রিইপিথেলিয়ালাইজেশন হচ্ছে, আর কি হচ্ছে, নিউ ব্লাড ভেসেলস তৈরি হচ্ছে, আর এখানে হচ্ছে থিকনেসটা বেড়ে যাচ্ছে। থিকনেসটা বেড়ে এন্ডোমেট্রিয়ামের হচ্ছে 3 to 5 মিলিমিটার। আচ্ছা, এরপরে কি হচ্ছে, সিক্রেটরি ফেজ। সিক্রেটরি ফেজটা মেইনলি হচ্ছে প্রোজেস্টেরনের ইনভলভমেন্টে হচ্ছে। এটাকে সেই জন্য আমরা, আর কিছু ইস্ট্রোজেনও কাজ করে, তবে মেইনলি হচ্ছে প্রোজেস্টেরন, সেজন্য এটাকে আমরা বলতে পারি সিক্রেটরি ফেজ। এই সিক্রেটরি ফেজে এন্ডোমেট্রিয়ামের কি কি চেঞ্জ হচ্ছে? সিক্রেটরি ফেজে দেখো এটা হচ্ছে এই যে 14 ডেজ থেকে 28 ডেজ। এখানে কি চেঞ্জ হচ্ছে? এখানে এই যে গ্ল্যান্ডগুলো দেখো বিকাম কয়েলড অর টর্চুয়াস, এখান থেকে কিছু ফ্লুইডও সিক্রেশন হয়। তখন যেহেতু এগুলো কয়েল বড় বড় হয়ে যাচ্ছে, কয়েলড হয়ে যাচ্ছে, এখানে গ্লাইকোজেন এবং লিপিড ডিপোজিশন হয়। কেন হয়? এই যে সিক্রেটরি ফেজে কি কর্পাস লুটিয়াম তৈরি হয়েছে, সেখান থেকে অনেক প্রোজেস্টেরন তৈরি হচ্ছে, সেই প্রোজেস্টেরনটা এন্ডোমেট্রিয়ামে এসে কাজ করে সিক্রেটরি ফেজ করছে। তার মানে এখানে কি এটা প্রিপেয়ার হচ্ছে ইমপ্ল্যান্টেশনের জন্য। এটা থিকনেসটাও বেড়ে দেখো কত হচ্ছে, এখানে থিকনেস বেড়ে 5 to 6 মিলিমিটার হচ্ছে, থিকনেস বেড়ে যাচ্ছে। এখানে গ্ল্যান্ডগুলা সিক্রেটরি হয়ে যাচ্ছে, গ্ল্যান্ডগুলা টর্চুয়াস হয়ে যাচ্ছে, এখানে লিপিড এবং গ্লাইকোজেন স্টোর হচ্ছে। কেন? এখানে যে যদি ফার্টিলাইজেশন হয় তাহলে যে এমব্রায়োটা ইমপ্ল্যান্টেড হবে এখানে, তার জন্য নিউট্রিশন দিবে। প্রথম দিকে তো প্লাসেন্টা থাকে না, তখন নিউট্রিশন দিবে, এই গ্ল্যান্ড থেকে যে সিক্রেশনগুলো হবে সেগুলাই নিউট্রিশন দিবে। তারপরে দেখো এখানে ব্লাড ভেসেলস গুলাও টর্চুয়াস হয়ে যাচ্ছে,
দেখুন অনেক কয়েলড এবং টর্চুয়াস হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি কি চেঞ্জ হলো? গ্ল্যান্ডস বিকাম কয়েলড অ্যান্ড টর্চুয়াস অ্যান্ড বিগিন টু সিক্রেট ক্লিয়ার ফ্লুইডস, blood vessels become tortuous, increased swelling of the endometrium, that is 5 to 6 millimeter, and lipid and glycogen deposition in the stromal cells. In this phase, endometrium, এটা হচ্ছে তিনটা লেয়ার হয়ে যায় এন্ডোমেট্রিয়ামের। সবচেয়ে নিচের দিকে থাকে হচ্ছে বেসাল লেয়ার, মাঝখানে থাকছে স্পঞ্জি লেয়ার, আর উপরে হচ্ছে কম্প্যাক্ট লেয়ার। ঠিক আছে, তারপরে হচ্ছে তাহলে গেল প্রলিফারেটিভ ফেজ অ্যান্ড সিক্রেটরি ফেজ। এই লাস্টের ফেজটা কি? লাস্টের ফেজটা হচ্ছে এখানে দেখো এই যে ব্লিডিং শুরু হয়ে মিনস্ট্রুয়াল ফেজ, এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত। তাহলে এখানে কি হচ্ছে? আমরা বলেছিলাম যে লুটিয়াল ফেজ দে লাস্ট 14 ডেজ লুটিয়াল ফেজ। তাহলে 2 দিন আগে হচ্ছে 2 days বিফোর এটা কি হচ্ছে? ইনভলিউশন হয়ে যায় কর্পাস লুটিয়াল সেলগুলা। কর্পাস লুটিয়ামের যদি ইনভলিউশন হয়ে যায় তখন কি হয়? কর্পাস লুটিয়াম থেকে যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন সিক্রেশন হচ্ছিল সেটাও ডিক্রিজ করে। ডিক্রিজ হওয়ার জন্য কি হচ্ছে? এখানে মিনস্ট্রুয়েশন শুরু হয়ে যাচ্ছে। এখানে এন্ডোমেট্রিয়াল যে লেয়ারগুলো আছে সেগুলো শেডিং আউট হয়ে যায়। তাহলে এখানে আমরা প্রলিফারেটিভ ফেজ বলেছিলাম, ডিউরেশন 11 days। কি কি এন্ডোমেট্রিয়াল চেঞ্জ হচ্ছে? প্রলিফারেশন অফ স্ট্রোমাল অ্যান্ড ইপিথেলিয়াল সেলস, দ্যাট ইজ রিএপিথেলিয়ালাইজেশন, growth of endometrial glands and new blood vessels, increased thickness of the endometrium 3 to 5 millimeter, the mucus secretion is increased। যেহেতু গ্ল্যান্ডগুলো আবার তৈরি হতে থাকে এখান থেকে কিছু মিউকাস সিক্রেশন হয়। সিক্রেটরি ফেজটা কত? ডিউরেশন হচ্ছে 14 days। এন্ডোমেট্রিয়াল চেঞ্জ কি হয়? Glands become coiled and tortuous and begin to secrete a clear fluid. Blood vessels become tortuous. Increased blood supply to the endometrium, যেহেতু blood vessels গুলা coiled এবং tortuous হয়ে যাচ্ছে সেজন্য increased swelling of the endometrium. Lipid and glycogen deposit increase in the stromal cells. Endometrium becomes highly vascularized and slightly edematous. Thickness increases 5 to 6 millimeter. এরপর হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। মেনস্ট্রুয়াল ফেজের হচ্ছে ডিউরেশন 5 days। এখানে কেন হচ্ছে? অকার্স ডিউ টু রিডাকশন ইন দ্য ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। যেহেতু কর্পাস লুটিয়ামের ইনভলিউশন হয়ে যাচ্ছে সেহেতু সেখানে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিডাকশন হয়ে যাচ্ছে, আলটিমেটলি মেনস্ট্রুয়েশন হচ্ছে। ইফ ফার্টিলাইজেশন ডাজ নট টেক প্লেস, দ্য কর্পাস লুটিয়াম ইনভলিউটস অ্যান্ড রিগ্রেসেস, progesterone and estrogen secretion decreases, hormonal support to the secretory endometrium is withdrawn, and menstruation occurs. আচ্ছা, এর আগে আমরা ওভারিয়ান সাইকেল আরেকটা জিনিস বলতে ভুলে গেছি কর্পাস লুটিয়াম সম্পর্কে। কর্পাস লুটিয়াম কয় ধরনের আছে এটা জিজ্ঞেস করা হয় অনেক সময়। কর্পাস লুটিয়াম হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন আর একটা হলো কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি। তাহলে কখন আমরা কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন বলবো? আমরা এই ছবিটাতে যাই। এই যে কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন হচ্ছে ওভুলেশনের পরে লুটিন সেল তৈরি হলো, সেখান থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তৈরি হচ্ছে, তারপরে ইনভলিউশন হয়ে এটা ডিজেনারেশন হয়ে অ্যাট্রেটিক হয়ে যাচ্ছে, কর্পাস অ্যালবিকান্স ফর্ম করছে, সেটাকে আমরা বলছি কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন। কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি কখন বলবো? যখন ওভুলেশনের পরে ফার্টিলাইজেশন হয়ে যাচ্ছে। এখানে দেখো যখন ফার্টিলাইজেশন হয়ে যাচ্ছে তখন কি হয়? এখানে ইমপ্ল্যান্টেশন হবে, তাই তো? তাহলে এখানে যে কর্পাস লুটিয়ামটা থাকে এখানে যদি ইমপ্ল্যান্টেশন হয় এখানে কি ফিটাল মেমব্রেন তৈরি হতে থাকে, ফিটাল মেমব্রেন তৈরি হবে, প্ল্যাসেন্টা গ্রো করতে থাকে। তাহলে এই ইমপ্ল্যান্টেশনের পরে এখান থেকে কি হবে? ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হিউম্যান কোরিয়নিক ফিটাল মেমব্রেন থেকে হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন সিক্রেশন হয়। এই হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন বা এইচসিজিটা কি হয়? এই যে কর্পাস লুটিয়াম থাকে ওভারিতে সেটাকে ইনভলিউশন করতে বাধা দেয়। তাহলে কি হচ্ছে? কন্টিনিউয়াস যদি ইনভলিউশন না হয় কর্পাস লুটিয়ামে তাহলে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের সিক্রেশনটা কন্টিনিউয়াসলি হতে থাকে।
আনটিল কি হচ্ছে এখানে প্ল্যাসেন্টা ডেভেলপ না করা পর্যন্ত। প্ল্যাসেন্টা ফুললি ডেভেলপ করে হচ্ছে 4 মান্থস অফ প্রেগন্যান্সিতে। তাহলে এই 4 মান্থস অফ প্রেগন্যান্সি পর্যন্ত এখানে কর্পাস লুটিয়ামটা ইনভলিউশন হবে না। কেন? এই যে হিউম্যান কোরিয়ানিক গনোডোট্রপিন হরমোন সিক্রেশন হচ্ছে, সেটা প্রিভেন্ট করে ইনভলিউশন করতে এই কর্পাস লুটিয়ামকে। এই যে হিউম্যান কোরিয়ানিক গনোডোট্রপিনের ইনভলভমেন্টের এখানে যে কর্পাস লুটিয়াম থাকছে, সেটাকে আমরা বলছি কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি। ঠিক আছে? ম্যাম 4 মান্থস পরে কি আবার মেনস্ট্রুয়েশন শুরু হবে? না না, কারণ হচ্ছে প্ল্যাসেন্টা থেকে তো তখন ইস্ট্রোজেন প্রজেস্টেরন, প্রেগন্যান্সিতে তো ইস্ট্রোজেন প্রজেস্টেরনের লেভেল অনেক বেড়ে যায় না? তখন এটা কি করবে? নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে প্রিভেন্ট করে রাখবে। লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন আর সিক্রেশন হবে না। সেই জন্য তোমার ওখানে কোনো ফলিকল গ্রো করবে না, ম্যাচুরেশন হবে না, ওভুলেশনও হবে না, আলটিমেটলি কিন্তু মেনস্ট্রুয়েশন হবে না। মেনস্ট্রুয়েশন তখন বন্ধ থাকে। এখানে যেমন তোমার কর্পাস লুটিয়াম থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন সিক্রেশন হয়, তখন কি হচ্ছে এন্ডোমেট্রিয়ামে, এই যে দেখো যখন এই ফলিকুলার ফেজ, এই যে লুটিয়াল ফেজে কি হচ্ছে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন সিক্রেশন হচ্ছে। ইস্ট্রোজেনের পরিমাণটা কম, মেইনলি প্রজেস্টেরন, তাহলে সিক্রেটরি ফেজ হচ্ছে। কিন্তু যখন ইনভলিউশন হয়ে যাচ্ছে, জিজ্ঞেস করা হয় যে মেনস্ট্রুয়েশনটা কেন হয়, তখন বলতে হবে যে রিডাকশন অফ দ্য ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন হরমোন। তাহলে যেহেতু কর্পাস লুটিয়াম ইনভলিউশন হয়ে যাচ্ছে, তখন মেনস্ট্রুয়েশন হচ্ছে। কিন্তু প্রেগন্যান্সিতে কি হচ্ছে, প্ল্যাসেন্টা থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন একদম আলটিমেট এন্ড অফ দ্য প্রেগন্যান্সি পর্যন্ত কিন্তু ইস্ট্রোজেন প্রজেস্টেরন সিক্রেশন হতে থাকে। তাহলে সেই ইস্ট্রোজেন প্রজেস্টেরনটা কি করে, এন্ডোমেট্রিয়ামটাকে মানে এন্ডোমেট্রিয়াল যে শেডিং আউট, সেটাকে প্রিভেন্ট করে, ডিসফর্মেশন হতে দেয়। কারণ এখানে তো ফিটাস ইমপ্ল্যান্টেড অবস্থায় থাকে, তাহলে মেনস্ট্রুয়েশন হবে না তখন। আর লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোনও নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের জন্য ওখানে বন্ধ থাকবে। ওকে ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে ওভারিয়ান হরমোনস। তোমাদেরকে ভাইভা জিজ্ঞেস করা হয় ফিমেল সেক্স হরমোন কি কি আছে, তাহলে বলতে হবে ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন। ফিমেল সেক্স হরমোন কিন্তু মেইনলি ইস্ট্রোজেন, প্রজেস্টেরনকে কিন্তু সেক্স হরমোন বলা হয় না। যদি বলা হয় তাহলে বলতে হবে ইস্ট্রোজেন, ফিমেল সেক্স হরমোন কি ইস্ট্রোজেন। আর ওভারি থেকে কি কি হরমোন সিক্রেশন হয়, তখন বলতে হবে ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন। এছাড়াও ইনহিবিন রিল্যাক্সিন হয়, সেটা না বললেও চলে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন বললেই হবে। তাহলে এই ওভারিয়ান হরমোনগুলা ইস্ট্রোজেন 3টা ফর্মে সিক্রেশন হয়। একটা হচ্ছে বিটা ইস্ট্রাডিওল, স্টেরন এন্ড ইস্ট্রিওল। এর মধ্যে বিটা ইস্ট্রাডিওল 17 বিটা ইস্ট্রাডিওল যেটা, সেটা হচ্ছে মোস্ট পোটেন্ট, আর ইস্ট্রিওল যেটা, সেটা লিস্ট পোটেন্ট। ঠিক আছে? তাহলে কোথা থেকে ওভারিয়ান হরমোন সিক্রেশন, এই ইস্ট্রোজেন সিক্রেশন হয়? একটা হচ্ছে ওভারির কোনটা, থিকা ইন্টারনা সেল এন্ড গ্রানুলোসা সেলস থেকে। অ্যাড্রিনাল কর্টেক্স থেকেও সিক্রেশন হয়, আর প্লাসেন্টা থেকে, যে আমরা বললাম যে প্লাসেন্টা থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন ফুল প্রেগন্যান্সিতে সিক্রেশন হতে থাকে। এছাড়াও টেস্টিস থেকে কিছু ইস্ট্রোজেন সিক্রেশন হয়। অনেক সময় জিজ্ঞেস করেন যে টেস্টিস থেকে কি সিক্রেশন হয়? হ্যাঁ, হতে পারে, হয়, খুব অল্প পরিমাণে। আর প্রজেস্টেরন কোথা থেকে হয়? ওভারিস, প্লাসেন্টা আর টেস্টিস থেকেও কিছু হয়। তাহলে মেইনলি ওভারিয়ান হরমোন হচ্ছে ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন। এর মধ্যে ইস্ট্রোজেনকে আমরা বলি ফিমেল সেক্স হরমোন। আচ্ছা, এখন হচ্ছে সিনথেসিস কিভাবে হচ্ছে। সিনথেসিস হচ্ছে মেইনলি কোলেস্টেরল থেকে, এলডিএল যে কোলেস্টেরল আছে সেখান থেকে সেটা চেঞ্জ হয় প্রেগনেনোলন। এখানে লুটিনাইজিং হরমোন দরকার হয় কোলেস্টেরল থেকে প্রেগনেনোলন হওয়ার জন্য। এই প্রেগনেনোলনটা আবার প্রজেস্টেরনে কনভার্ট হয়। এই প্রেগনেনোলন বা সাইড চেনের মাধ্যমে 17 আলফা হাইড্রোক্সি প্রেগনেনোলন হয়, যেটা ডিহাইড্রো ইপিএন্ডোস্টেরন হচ্ছে। আর প্রজেস্টেরনটা 17 আলফা হাইড্রোক্সি প্রজেস্টেরন হচ্ছে, যেটা অ্যান্ড্রোস্টেনিডিয়ন হচ্ছে। এই ডিহাইড্রো ইপিএন্ডোস্টেরন আবার অ্যান্ড্রোস্টেনিডিয়ন হয়, সেখান থেকে টেস্টোস্টেরন হয়। আচ্ছা, এই যে টেস্টোস্টেরন, এখানে থিকা সেলে দেখো কোলেস্টেরল, প্রেগনেনোলন, প্রজেস্টেরন, অ্যান্ড্রোজেন পর্যন্ত হচ্ছে, মানে টেস্টোস্টেরন পর্যন্ত হচ্ছে। কিন্তু ইস্ট্রোজেন ফর্মেশন করার জন্য আরেকটা এনজাইমের দরকার হয়, যেটা হচ্ছে অ্যারোমেটেজ এনজাইম। এই অ্যারোমেটেজ এনজাইমটা হচ্ছে থিকা সেলে থাকে না, সেটা থাকে হচ্ছে গ্র্যানুলোসা সেলে।
তাহলে এন্ড্রোজেনটা একটা ফলিকলের মধ্যে গ্র্যানুলোসা সেল থাকে, তার চারপাশে থাকে হচ্ছে থিকা সেল। তাহলে থিকা সেল থেকে এটা চলে যায় হচ্ছে ডিফিউজ করে চলে যাচ্ছে হচ্ছে গ্র্যানুলোসা সেলে। গ্র্যানুলোসা সেলের অ্যারোমেটেজ সেটাকে ইস্ট্রোজেন তৈরি করছে। এই যে অ্যারোমেটেজ হচ্ছে ইস্টেরন অ্যান্ড বিটা ইস্ট্রাডিয়াল তৈরি হচ্ছে। টেস্টোস্টেরনটা অ্যারোমেটেজ ইসের মাধ্যমে অ্যারোমেটেজ এনজাইমের মাধ্যমে হচ্ছে বিটা ইস্ট্রাডিয়াল, আর অ্যান্ড্রোস্টেনিডিয়ামটা অ্যারোমেটেজ এনজাইমের মাধ্যমে হচ্ছে ইস্টেরন। এই ইস্টেরন আর ইস্ট্রাডিয়ালটা যখন লিভারে যাবে তখন ইস্ট্রিয়াল ফর্মেশন হবে। তাহলে সিনথেসিসটা এভাবেই হচ্ছে। এই যে অ্যারোমেটেজ এনজাইমটা অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন করছে, সেখানে দরকার হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, আর সেলের মধ্যে ঢোকার জন্য যে কোলেস্টেরল ঢুকছে, রিসেপ্টরগুলো থাকছে গ্রানুলোসা সেলে লুটিনাইজিং হরমোন রিসেপ্টর অ্যান্ড থিকা সেলে লুটিনাইজিং হরমোন রিসেপ্টর থাকছে। তাহলে ইস্ট্রোজেন হরমোন সিনথেসিস হওয়ার জন্য আমাদের দুই ধরনের সেল দরকার, গ্রানুলোসা সেল অ্যান্ড থিকা সেল। গ্রানুলোসা সেলে বা থিকা সেলে কোলেস্টেরল থেকে প্রেগনেনোলন হচ্ছে, এগুলো আবার সাইড চেইনের মাধ্যমে 17 আলফা হাইড্রক্সি প্রেগনেনোলন ডিহাইড্রো ইপিএন্ডোস্টেরন। আবার এই প্রোজেস্টেরনটাও 17 আলফা হাইড্রক্সি প্রোজেস্টেরন, সেখান থেকে অ্যান্ড্রোস্টেনিডিয়াম। এই অ্যান্ড্রোস্টেনিডিয়াম থেকে টেস্টোস্টেরন হচ্ছে, এই যে অ্যান্ড্রোজেন বলি যেটাকে আমরা। সেখানে অ্যারোমেটেজ হরমোন না থাকার জন্য, এনজাইম না থাকার জন্য থিকা সেল থেকে এটা গ্র্যানুলোসা সেলে ডিফিউশন হয়ে যাচ্ছে। সেখানে গিয়ে এই অ্যারোমেটেজ এনজাইম দিয়ে এটা অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেনে কনভার্ট হচ্ছে। এই অ্যারোমেটেজ এনজাইমকে স্টিমুলেট করছে কে? ফলিকল স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, এই ইস্ট্রোজেন তৈরি হলো। ইস্ট্রোজেন এখন কিভাবে ফাংশন করছে? এটা বাউন্ড হিসেবে থাকে অ্যালবুমিন আর গ্লোবিউলিনের সাথে। তারপরে এটা কি হয়, লিভারে গিয়ে গ্লুকুরোনাইড আর সালফেটের সাথে কনজুগেট হয়। যখন কনজুগেশন হয় তার কিছু অংশ এক্সক্রিটেড হয় বাইল দিয়ে, আর মেইনলি এটা এক্সক্রিশন হচ্ছে ইউরিন দিয়ে। ঠিক আছে, আর প্রোজেস্টেরন এটাও 80% বাউন্ড থাকে অ্যালবুমিন দিয়ে আর 18% গ্লোবিউলিন দিয়ে। এটা লিভারের ডিগ্রেডেশন হয় প্রেগন্যান্ডিওল হিসেবে, তারপরে এক্সক্রিটেড হয়ে যাচ্ছে ইউরিন দিয়ে। এখন যেটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেটা হচ্ছে ফাংশনস অফ ফিমেল সেক্স হরমোনস। ইস্ট্রোজেনের ফাংশন যদি আমরা অ্যাজ এ হোল বলি তাহলে কি বলবো? প্রমোট proliferation and growth of specific cells of the sex organs and other tissues in the body that are responsible for the development of the most secondary sexual characteristics. তার মানে কি, ইস্ট্রোজেন হচ্ছে proliferation এবং গ্রোথ করবে অল দ্য সেক্স অর্গান, যেগুলো আমরা প্রিন্সিপাল সেক্স অর্গান বলেছিলাম সেগুলো, আর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপমেন্ট করার জন্য যেসব টিস্যুজ আছে সেই সব টিস্যুরও প্রলিফারেশন অ্যান্ড গ্রোথ করবে। আর প্রোজেস্টেরন কি করবে? মেনলি প্রোজেস্টেরন করবে প্রিপেয়ার টু দ্য ইউটেরাস ফর প্রেগনেন্সি অ্যান্ড দ্য ব্রেস্ট ফর ল্যাকটেশন। সেই জন্য প্রোজেস্টেরনকে হরমোনস অফ প্রেগনেন্সি বলা হয়। ইস্ট্রোজেনকে সেক্স হরমোন অফ দ্য ফিমেল বলা হয়, আর প্রোজেস্টেরনকে হরমোন অফ প্রেগনেন্সি বলা হচ্ছে। কারণ এটা কি করে? ইউটেরাসকে প্রিপেয়ার করে প্রেগনেন্সির জন্য আর ব্রেস্টকে প্রিপেয়ার করে ল্যাকটেশনের জন্য। এখন আমরা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স কি আছে ফিমেলের, সেটা হচ্ছে ফেমিনিন বডি কনফিগারেশন। সেটা কেমন? ন্যারো শোল্ডার থাকবে, ব্রড হিপ থাকবে। মেলের ক্ষেত্রে উল্টা, মেলের ব্রড শোল্ডার থাকে, তাই না? তাহলে ফেমিনিন কনফিগারেশন হলো ন্যারো শোল্ডার অ্যান্ড ব্রড হিপ। ফিমেল ডিস্ট্রিবিউশন অফ ফ্যাট, এটা হচ্ছে থাই এবং বাটকে ফ্যাট ডিস্ট্রিবিউশনটা বেশি থাকবে। স্কিনটা হবে কি? স্মুথ স্কিন অ্যান্ড মোর ভাস্কুলার, যেন সফট হবে। হাই পিচড ভয়েস আর লেস বডি হেয়ার অ্যান্ড মোর স্কাল্প হেয়ার। এখন ইস্ট্রোজেনের ফাংশন। ইস্ট্রোজেনের ফাংশন কি কি আছে? ইফেক্ট অন ফিমেল সেক্স অর্গানস। সেখানে কি হচ্ছে? অল দ্য ফিমেল সেক্স অর্গানস চেঞ্জ ফ্রম দোজ অফ চাইল্ড টু দোজ অফ অ্যান অ্যাডাল্ট। একটা ফিমেল আফটার বার্থ থেকে পিউবার্টি পর্যন্ত হচ্ছে অর্গানগুলো ডোজ অফ চাইল্ড থাকছে, কিন্তু যখন পিউবার্টিতে এসে যখন ইস্ট্রোজেন সিক্রেশন হচ্ছে তখন এটা অ্যাডাল্ট ফর্মে চেঞ্জ হয়ে যাচ্ছে। ইউটেরাস, ওভারিস, ফেলোপিয়ান টিউবস all increases in sizes several times. Enlargement of external genitalia with deposition of fat. তাহলে এনলার্জমেন্ট হয় কার কার? এনলার্জমেন্ট হচ্ছে ল্যাবিয়া মেজরা মাইনরা হয়, আর ডিপোজিশন অফ ফ্যাট হচ্ছে মন্স পিউবিসে।
changes in the vaginal epithelium from a cuboidal to stratified type. তার মানে ইনফ্যান্টাইল টাইপে তখন ভ্যাজাইনাল ইপিথেলিয়াম ছিল কিউবয়েডাল, যখন ইস্ট্রোজেন সিক্রেশন হওয়া শুরু হলো তখন এটা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম হয়ে যাচ্ছে। কেন? এটা হচ্ছে ট্রমাকে প্রিভেন্ট করে এবং ইনফেকশনকে প্রিভেন্ট করে। এই জন্য চাইল্ডহুডে যদি কখনো ভ্যাজাইনাল ইনফেকশন হয় কোনো চিলড্রেনের, তখন ইস্ট্রোজেন অয়েনমেন্ট প্রেসক্রাইব করা হয়। সেটা কি করবে? ভ্যাজাইনাল ইপিথেলিয়ামকে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়ামে চেঞ্জ করবে, যার জন্য কি হবে? ইনফেকশন প্রিভেন্ট হবে। এছাড়া আর কি আছে? proliferation of glandular tissue and increased number of ciliated epithelial cell also increases the activity of the cilia. এটা হচ্ছে ইউটেরাইন টিউবের কথা বলা হচ্ছে এখানে। এখানে হচ্ছে সিলিয়ার পরিমাণটা বাড়াবে আর হচ্ছে সিলিয়ার অ্যাক্টিভিটিও বাড়াবে, কারণ ফার্টিলাইজেশন হচ্ছে ফেলোপিয়ান টিউবে। এই সিলিয়াগুলার অ্যাক্টিভিটির মাধ্যমে এটা কনভে করে সেই ফার্টিলাইজড ওভামকে ইউটেরাসে। Causes marked proliferation of the endometrial stroma and gland. আমরা দেখেছি যে প্রলিফারেটিভ ফেজটা হচ্ছে ইস্ট্রোজেনের ইনভলভমেন্টে হচ্ছে। এছাড়া ব্রেস্টে কি চেঞ্জ হয়? ব্রেস্টে চেঞ্জ হচ্ছে এখানে ব্রেস্টে যে ডাক্টাল টিস্যুগুলো আছে ডাক্ট সিস্টেমে proliferation করে। Effects on the breast initiate the growth of the breast and of the milk producing apparatus. এটা growth and proliferation করছে সব সেলগুলারি ব্রেস্টে। Maintain the characteristic growth and external appearance of the mature female breast. Development of the stromal tissue of the breast. Growth of an extensive ductile system. এই ইস্ট্রোজেনের ইফেক্টটা মেইনলি ব্রেস্ট এবং এন্ডোমেট্রিয়ামের, এটাই ভাইভাতে বেশি জিজ্ঞেস করা হয়। সুতরাং এটা ভালো করে মনে রাখতে হবে যে ব্রেস্টে হচ্ছে ডাক্ট সিস্টেম যেটা সেখানকার গ্রোথ করছে, আর লোবিও অ্যালভিওলার সিস্টেম যেটা ব্রেস্টের সেটা করছে প্রোজেস্টেরন। এই দুইটা খুব ভালো করে মনে রাখতে হবে। আর কি করে? ইস্ট্রোজেন ডিপোজিশন অফ ফ্যাট। এরপরে কি হচ্ছে? ইফেক্টস অন স্কেলেটন। Promotes uniting of the epiphysis with the shaft of the long bones. তাহলে epiphysis আর diaphysis-এর যে ইউনাইট করছে আর ইনহিবিট অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি অফ দ্য বোন, স্টিমুলেটস বোন গ্রোথ। অস্টিওক্লাস্টের ফাংশন কি ছিল? বোন রিজর্পশন করা। তাহলে সে কি করে? এটাকে ইনহিবিট করে, স্টিমুলেট করে কি? বোন গ্রোথকে। সেই জন্য মেনোপজের পরে কি হয়? অস্টিওক্লাস্টিক মেনোপজের পরে কি ইস্ট্রোজেন সিনথেসিস কমে যায় বডিতে, তখন কি হয়? তাহলে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, বোন রিজর্পশন বেড়ে যায়, সেজন্য কি হয়? অস্টিওপোরোসিস ডেভেলপ করে, যার জন্য বোন ফ্র্যাকচার হয়। মেয়েরা যখন পোস্ট মেনোপজাল এজে বোনগুলো ফ্র্যাজাইল হয়ে যায় বেশি। তাহলে অস্টিওপোরোসিসটা কি? এটা খুব ইম্পর্টেন্ট, এটা দরকার হয়। Lack of estrogen after menopause leads to increased osteoclastic activity, decreased deposition of bone calcium and phosphate, decreased bone matrix, weakens the bones, leads to the bone fracture. ঠিক আছে? এছাড়াও ইনক্রিজ ইস্ট্রোজেন কি করছে? বডি মেটাবলিজম বাড়াচ্ছে আর ফ্যাট ডিপোজিশন করছে। আর লিটল ইফেক্ট অন হেয়ার ডিস্ট্রিবিউশন। আমরা বলেছিলাম যে বডি হেয়ারকে কমায় এবং স্কাল্প হেয়ারকে বাড়ায়। আর ইফেক্ট অন স্কিনের ভাস্কুলারাইজেশন বাড়াচ্ছে, স্কিনকে সফট রাখছে। ইফেক্ট অন ইলেকট্রোলাইট ব্যালেন্স। আর ফাংশনস অফ প্রোজেস্টেরন ফাংশন, এটা যেহেতু হরমোনস অফ প্রেগনেন্সি বলেছি, এটা কি করছে? Promotes secretory changes in the uterine endometrium during the latter half of the monthly female sexual cycle. তার মানে এটা লুটিয়াল ফেজ করছে, হচ্ছে লুটিয়াল ফেজ সিক্রেটরি ফেজ, এন্ডোমেট্রিয়ামের সিক্রেটরি ফেজ করছে, যেটা হচ্ছে ওভারিয়ান সাইকেলে লুটিয়াল ফেজে ছিল। Thus preparing the uterus for implantation of the fertilized ovum. Promotes increased secretion of the fallopian tube for nutrition of the fertilized ovum. Promotes development of lobules and alveoli of the breast, becoming secretory nature. তাহলে প্রোজেস্টেরন ফাংশন হচ্ছে মোটামুটি এই তিনটা। এরপরে কি? পিউবার্টি এখানে হচ্ছে দ্য অনসেট অফ অ্যাডাল্ট সেক্সুয়াল সাইকেল। এটা কেন হয়? কজড বাই গোনাডোট্রপিক ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোনের জন্য হচ্ছে।
আর begins about at 8 years. মিনারকে আগেই বলেছি the beginning of the cycle of menstruation আর starts between এটা কখন হয় 11 to 16 years, average 13 years. Menopause কি complete cessation of menstrual cycle এটা হচ্ছে after 45 years. এটা ভ্যারিয়েশন আছে, এক এক দেশে এক এক রকম হয়। Before menopause, the sexual cycle become irregular, ovulation fails to occur, the female sex hormone diminish to almost none. কেন হচ্ছে মেনোপজটা? বার্নিং আউট অফ দ্য ওভারিজ, এক্সজশন অফ প্রাইমোরিয়াল ফলিকল। যে প্রাইমোরিয়াল ফলিকলগুলো থাকেও সেগুলো কি হয়, এক্সস্টেড হয়ে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে বার্নিং আউট অফ দ্য ওভারিজ। আচ্ছা, অ্যাবনর্মাল মেনস্ট্রুয়েশনের এখন তেমন দরকার নেই তোমাদের, এটা ক্লিনিক্যাল সাইডে। আচ্ছা, মোটামুটি আমাদের আজকের আইটেমের পড়া হলো এটা, কিন্তু এখন যেটা বলবো সেটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যা পড়িয়েছি সব ভুলে যাও, ঠিক আছে? কি কি মনে রাখতে হবে সেটা বলি। মোটামুটি পড়তে হবে এগুলা, কিন্তু পরীক্ষার জন্য মনে রাখতে হবে কোনগুলা। জিজ্ঞেস করে ভাইবাতে যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস গুলা কি কি। তোমরা অনেক কিছু এক্সটার্নাল ইন্টারনাল অনেক কিছু ভাবে বলতে চাও, দরকার নাই। তোমরা যদি বলো যে প্রিন্সিপাল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস আর ওভারিজ, ফেলোপিয়ান টিউব, ইউটেরাস অ্যান্ড ভ্যাজাইনা, শেষ, ঠিক আছে? তারপরে জিজ্ঞেস করা হয় যে ফিমেল গোনাড কি। ফিমেল গোনাড হচ্ছে ওভারি। জিজ্ঞেস করা হয় ফাংশন কি, ফাংশন ভাগ করে বলবে ovaries has exocrine function and endocrine function. Exocrine function কি, production of ova, and endocrine function হচ্ছে production of ovarian hormones. এরপরে তোমার এখান থেকে চলে যেতে পারে ওভারিয়ান হরমোনস বা অন্য বা ওভারিয়ান সাইকেলে, হ্যাঁ, সেজন্য এই অর্গানগুলো জিজ্ঞেস করা হয়। তো এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে ওভারিয়ান হরমোনস কি কি আছে, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন বলো, কিন্তু তোমরা অনেক বইতে ওই যে রিল্যাক্সিন ইনহিবিন আছে সেটাও বলো, সমস্যা নেই, না বললেও হবে, কারণ তোমাদেরকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন থেকে তখন জিজ্ঞেস করতে যাবে। জিজ্ঞেস করা হয় ইস্ট্রোজেনের ফাংশন কি বা প্রোজেস্টেরনের ফাংশন, এইভাবে ভাইবাতে এগিয়ে যায় কোশ্চেনগুলো। অথবা এই যে ওভারির কথা বললে তখন বলবে যে ওভারিয়ান সাইকেল, সেটার কয়টা ফেজ আছে, তাহলে ওভারিয়ান সাইকেলে চলে গেল। এই যে ওভারিয়ান সাইকেলে দুইটা ফেজ, ফলিকুলার ফেজ অ্যান্ড লুটিয়াল ফেজ। ফলিকুলার ফেজে কি হচ্ছে চেঞ্জগুলো, ফলিকুলার অনেক সময় জিজ্ঞেস করে, অনেক সময় জিজ্ঞেস করে না, সরাসরি চলে যায় হোয়াট ইজ ওভুলেশন, ঠিক আছে? বা দুইটা ফেজ তখন জিজ্ঞেস করা হয়, ফলিকুলার ফেজে কিভাবে ম্যাচুরেশন হচ্ছে সেটা জিজ্ঞেস করে, বা লুটিয়াল ফেজে গিয়ে কর্পাস লুটিয়াম সম্পর্কে জিজ্ঞেস করে। তাহলে হচ্ছে ওভারিয়ান সাইকেলে তাহলে আমরা এইভাবে ফলিকুলার প্রাইমোরিয়াল ফলিকল থেকে কি হচ্ছে প্রাইমারি ফলিকল, সেখান থেকে অ্যান্ট্রাল ফলিকল বা সেকেন্ডারি ফলিকল, গ্রাফিয়ান ফলিকল বা টার্সিয়ারি ফলিকল, দেন ওভুলেশন। এরপরে কর্পাস লুটিয়াম ফর্মেশনটা জিজ্ঞেস করা হয়, কর্পাস লুটিয়াম থেকে কি কি হরমোন সিক্রেশন হয়, সেই হরমোন সিক্রেশন থেকে হরমোনে চলে যায় অনেক সময়। কিন্তু মেইন যেটা জিজ্ঞেস করে ওভুলেশন, ওভুলেশনের ডেফিনেশনটা একদম মুখস্থ করতে হবে। তাহলে ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ ডিস্টেন্ডেড কথাটা বা ম্যাচিওরড কথাটা বলতে হবে। ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ ডিস্টেন্ডেড অর ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল রাপচার্স অ্যান্ড দ্য ওভাম সারাউন্ডেড বাই দ্য কুমুলাস সুফুরাস সেল ইজ ডিসচার্জ অথবা এক্সপেলড, রিলিজ বা সিক্রেশন এগুলো কিছু বলা যাবে না। ডিসচার্জ ফ্রম দ্য ওভারি ইন্টু দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি অর পেরিটোনিয়াল ক্যাভিটি, যে কোনো একটা, অ্যাবডোমিনাল ক্যাভিটি যা, পেরিটোনিয়াল ক্যাভিটিও তা। তারপরে জিজ্ঞেস করা হয় ওভুলেশন কখন হয়। তাহলে তোমরা যদি বলো যে একটা ফিক্স যদি 28 ডেজ সাইকেল হয় তাহলে ফার্স্ট মেনস্ট্রুয়েশনের 14 ডেজ পরে হবে। অথবা এইভাবে বলতে পারো, কারণ সবসময় তো ফিক্স থাকে না 28 ডেজ, বলতে পারো যে ইট অকার্স 14 প্লাস মাইনাস 1 days বিফোর দ্য অনসেট অফ দ্য ফার্স্ট ডে অফ নেক্সট মেনস্ট্রুয়াল সাইকেল। নেক্সট ডে যে মেনস্ট্রুয়াল সাইকেলটা হবে তার 14 ডেজ প্লাস মাইনাস 1 days, তার মানে 13 ডেজ, 14 ডেজ অথবা 15 ডেজ। ফলিকুলার যে ফেজটা সেটা ভ্যারি করে, কিন্তু এই যে দেখো লুটিয়াল ফেজ সেটা কিন্তু কনস্ট্যান্ট 14 থেকে 28 ডেজ, কিন্তু ফলিকুলার ফেজটা 13ও হতে পারে, কারো 14ও হতে পারে, কারো 15ও হতে পারে। সেই অনুযায়ী তোমার ফিমেল সেক্সুয়াল সাইকেলের ডিউরেশনটা বাড়বে কমবে, কারো 28 দিন হবে, কারো 29 দিন হবে, কারো 30 দিন হবে, এরকম,
ঠিক আছে, এই জায়গাটাতে তোমরা গোলমাল করে ফেলো। ফলিকুলার ফেজটা ভ্যারি করে, কিন্তু লুটিয়াল ফেজটা কনস্ট্যান্ট থাকে। ওভুলেশন হয় 13, 14, 15 মানে 14 প্লাস মাইনাস 1 ডেজ বিফোর ফার্স্ট ডে অফ দ্য নেক্সট মিনস্ট্রুয়াল সাইকেল। এই 28 ডেজের পরে বা 30 ডেজের পরে যে মিনস্ট্রুয়েশনটা হবে তার ফার্স্ট ডে থেকে 14 ডেজ আগে হবে ওভুলেশন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এন্ডোমেট্রিয়াল সাইকেলটা জিজ্ঞেস করা হয় যে এন্ডোমেট্রিয়াল সাইকেলের কয়টা ফেজ আছে? প্রলিফারেটিভ ফেজ, সিক্রেটরি ফেজ অ্যান্ড মিনস্ট্রুয়াল ফেজ। তখন জিজ্ঞেস করে এই তিনটা ফেজের মধ্যে কোন ফেজে কোন হরমোন ইনভলভমেন্ট থাকে। তাহলে প্রলিফারেটিভ ফেজে কোন হরমোন থাকছে? ইস্ট্রোজেন। সিক্রেটরি ফেজে থাকছে মেইনলি প্রোজেস্টেরন, ইস্ট্রোজেনও কিছু কিছু হয়। আর মিনস্ট্রুয়াল ফেজটা কেন হচ্ছে? এটা হচ্ছে রিডাকশন অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন হরমোন। এইভাবে জিজ্ঞেস করে এখানে। আর কিছু এন্ডোমেট্রিয়াল চেঞ্জ কি কি হয় সেটাও জিজ্ঞেস করে, সেটাও ইস্ট্রোজেনের ফাংশনের সময় অনেক জিজ্ঞেস করা হয় সেইভাবে। তাহলে যে এন্ডোমেট্রিয়াল চেঞ্জগুলো বললে এগুলো বলবে। মেনস্ট্রুয়েশন কেন হচ্ছে? রিডাকশন অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরনের জন্য। আর হচ্ছে এই যে ওভারিয়ান হরমোনের ফাংশনগুলো জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তাহলে এই আইটেম থেকে মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো সেগুলো আমি বলে দিলাম। কারো কোনো কোশ্চেন আছে? নো ম্যাডাম। আচ্ছা, নেক্সট বুধবারে আবার আমি পরের আইটেমটা নিব। আর এটা তোমরা একটু পড়ে যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে নেক্সট দিন আলোচনা করবো। ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম।